বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে এখন এমন একটি সময় এসেছে যখন আমরা দ্বিতীয় পক্ষের সম্ভাবনা নিয়ে ভাবতে পারি। এটি করা গেলে সরকার পরিচালনায় বাংলাদেশের পেশাজীবী ও নাগরিকদের বিভিন্ন অংশ সরাসরি অবদান রাখার পথ খুলে দিবে। এটি আমাদের সরকার পরিচালনায় নাগরিকদের সরাসরি অবদান রাখার সুযোগের পথ তৈরি করবে। পেশাজীবী এবং বিভিন্ন সামাজিক অংশের মানুষ এই প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন। এই দ্বিতীয় পক্ষ গঠন করা হলে তা আমাদের সংবিধান ও গণতন্ত্রের ভিত্তিকে আরো শক্তিশালী করবে এবং আমাদের রাষ্ট্র পরিচালনায় আরো বৈচিত্র্য ও গভীরতা আনবে। আজ আমরা এক ঐতিহাসিক মোড়ে দাঁড়িয়ে বাংলাদেশের সংবিধানের ভবিষ্যৎ নিয়ে গভীরভাবে চিন্তা করছি। সাম্প্রতিক ছাত্রছাত্রী এবং জনতা আন্দোলন এবং শেখ হাসিনার দেশ ত্যাগের পর আমাদের সামনে একটি গুরু দায়িত্ব এসেছে আমাদের সংবিধানের নতুন পর্যালোচনা করার। এই প্রেক্ষাপটে আবুল মনসুর আহমদের সংবিধান চিন্তা এবং দূরদর্শিতা আমাদের পথ দেখাতে পারে। আবুল মনসুর আহমদ বিবেচনা করেছেন যা সময়ের প্রয়োজনে সংবিধান পরিবর্তন ও পরিমার্জনের দাবি রাখে। আজ আমরা যে সংবিধান সংশোধন নিয়ে আলোচনা করছি তা আবুল মনসুর আহমদের সেই চিন্তারই প্রতিফলন। সংবিধান সম্পর্কে কথা বলার সময় আমি প্রায়শই দক্ষিণ আফ্রিকার সংবিধানের স্থপতি জাস্টিস আলবিস শাকস এর একটি উদ্ধৃতি দিয়ে থাকি। তিনি বলেছেন, If a constitution is the autobiography of a nation, then we are the privileged generation that will do the writings. It is sometimes that involves us all. No one gives us rights. We gain them in struggle. They exist in our hearts before they exist in paper. Unquote. আলবিস শাকস বলেছিলেন যে অধিকার আমাদেরকে কেউ দেয় না, আমরা আন্দোলনের মাধ্যমে আমাদের অধিকার অর্জন করি। কাগজে কলমে লিপিবদ্ধ হওয়ার আগে এই অধিকার আমাদের প্রাণে রক্ষিত থাকে। ঠিক একইভাবে 1971-এ আমরা মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত অধিকার নিয়ে সংবিধান রচনা করেছিলাম, যেখানে বৈষম্য নিরসন এবং ধর্মনিরপেক্ষতার একটি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছিল। এবারের আন্দোলন আবারও বৈষম্য নিরসনের বিষয়ে আমাদের সামনে নিয়ে এসেছে। একই সঙ্গে স্বৈরাচারী শাসন ব্যবস্থার কোনো সুযোগ যাতে না থাকে সেই আলোকে সংবিধানের সংশোধনের সুপারিশ তৈরি করতে হবে বলে আমি মনে করি। গত কয়েক মাসে আমরা যে ভয়াবহ এবং কষ্টদায়ক ঘটনাবলী দেখেছি তা আমাদের নাড়া দিয়েছে। আমাদের ছাত্রছাত্রীদের এবং অজস্র নাগরিকের উপর ঘটে যাওয়া গণহত্যা ও দমনপীড়ন এবং আইনের শাসনের প্রতি যে অবজ্ঞা আমরা দেখেছি তা অবশ্যই আমাদের সংবিধানে স্থান পাওয়া উচিত। আমাদের দায়িত্ব হলো সংবিধানকে এমনভাবে সংশোধন করা এবং চর্চা করা যাতে ভবিষ্যতে এমন পরিস্থিতির পুনরাবৃত্তি কখনো আর না ঘটে। আমরা যেন এই শিক্ষাগুলোকে আমাদের সংবিধানের মূল কাঠামোতে গেঁথে দিতে পারি, যাতে কোনো নাগরিকের সাথে অন্যায় অবিচার আবার আর কোনোদিন না ঘটে। এটাই হবে আমাদের সংবিধানের সত্যিকারের বর্তমানের পরীক্ষা। আবুল মনসুর আহমদ সর্বদা গণতন্ত্রের প্রতি গভীর শ্রদ্ধা পোষণ করতেন। তিনি বিশ্বাস করতেন যে প্রকৃত গণতন্ত্রই একটি জাতির সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে পারে। সাম্প্রতিক বিপ্লবের মূলে ছিল সেই গণতন্ত্রেরই অভাব। বাংলাদেশের ভোট বঞ্চিত তরুণ তরুণী অভূতপূর্ব গণ অভ্যুত্থানের ঘটিয়ে ফেলল। এই কথাগুলি আমাদের মনে করিয়ে দেয় যে সমাজের প্রতিটি স্তরে গণতন্ত্রের প্রয়োজনীয়তা ও এর শক্তি অপরিসীম। সাম্প্রতিক আন্দোলন আমাদের দেখিয়ে দিয়েছে যে জনগণের ক্ষমতায়নেই একটি জাতির প্রকৃত শক্তি নিহিত। আমাদের সংবিধানে জনগণের ক্ষমতাকে কার্যকরী করতে হবে। আবুল মনসুর আহমদ ব্যক্তির অধিকার এবং সামাজিক ন্যায় বিচারের উপর জোর দিয়েছেন। তিনি মনে করতেন মৌলিক অধিকারগুলো কেবল আইনি বিধান নয়, বরং প্রতিটি মানুষের জন্মগত অধিকার। তার ভাষায় মানবাধিকার কেউ কাউকে দান করে না, সৃষ্টিও করে না। সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি কিভাবে মৌলিক অধিকারের ক্ষুণ্ণতা একটি জাতিকে অস্থিরতার দিকে ঠেলে দিতে পারে। এই জন্যই আমাদের সংবিধানে মৌলিক অধিকারগুলোকে আরো স্পষ্টভাবে সংজ্ঞায়িত করতে হবে এবং এই অধিকারগুলো রক্ষার জন্য কার্যকর ব্যবস্থা রাখতে হবে। সংবাদপত্রের স্বাধীনতাকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে বিবেচনা করতেন আবুল মনসুর আহমদ। আমরা বিগত 16 বছরের সরকারের শাসনামলে এবং তারও আগে থেকে
দেখছি যে গণমাধ্যম কিভাবে রাজনৈতিক প্রভাবের অধীনে তার স্বাধীনতা হারায়। আমাদের নতুন সংবিধানে গণমাধ্যমের স্বাধীনতাকে নিশ্চিত করতে হবে। একই সাথে ফৌজদারি আইনের মানহানি বা রাষ্ট্রদ্রোহিতার মতো যে অপরাধগুলি গণমাধ্যমের স্বাধীনতার এবং সকলের মত প্রকাশের জন্য প্রতিবন্ধক হিসেবে কাজ করে, সেগুলোকেও বাতিল করতে হবে। আমাদের নতুন সংবিধানে এমন কোনো অপরাধের উল্লেখ থাকবে না যাতে মুক্ত চিন্তা ও স্বাধীন মতামত প্রকাশ কোনোভাবে বাধাগ্রস্ত হয়। আবুল মনসুর আহমদ ধর্মকে রাজনীতি থেকে আলাদা রাখার পক্ষপাতী ছিলেন। তার মতে ধর্মের প্রতি আনুগত্য সভ্য মানুষের একটা বড় সম্পদ। রাষ্ট্রের জন্য মানুষ প্রাণ দিয়েছে সত্য, কিন্তু সেটা দিয়েছে রাষ্ট্রের আদেশে বাধ্য হইয়া। আমাদের নতুন সংবিধানে ধর্মনিরপেক্ষতার নীতিকে স্পষ্টভাবে সুপ্রতিষ্ঠিত করতে হবে। একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনী ব্যবস্থা নিশ্চিত করা গণতন্ত্রের জন্য অপরিহার্য। এক কক্ষ বিশিষ্ট সংসদের পক্ষপাতী ছিলেন আবুল মনসুর আহমদ। তিনি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টকে অপ্রয়োজনীয় এবং ব্যয়বহুল বলে বিবেচনা করতেন। কিন্তু বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে এখন এমন একটি সময় এসেছে যখন আমরা দ্বিতীয় কক্ষের সম্ভাবনা নিয়ে ভাবতে পারি। এটি করা গেলে সরকার পরিচালনায় বাংলাদেশের পেশাজীবী ও নাগরিকদের বিভিন্ন অংশ সরাসরি অবদান রাখার পথ খুলে দিবে। এটি আমাদের সরকার পরিচালনায় নাগরিকদের সরাসরি অবদান রাখার সুযোগের পথ তৈরি করবে। পেশাজীবী এবং বিভিন্ন সামাজিক অংশের মানুষ এই প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন। এই দ্বিতীয় কক্ষ গঠন করা হলে তা আমাদের সংবিধান ও গণতন্ত্রের ভিত্তিকে আরো শক্তিশালী করবে এবং আমাদের রাষ্ট্র পরিচালনায় আরো বৈচিত্র্য ও গভীরতা আনবে। বিচার বিভাগকে স্বাধীন ও নিরপেক্ষ রাখার উপর জোর দিয়েছিলেন আবুল মনসুর আহমদ। তিনি বিশ্বাস করতেন যে একটি স্বাধীন বিচার বিভাগই নাগরিকদের অধিকার রক্ষা করতে পারে। আমরাও সারা জীবন বিচার ব্যবস্থাকে স্বাধীন করার জন্য লড়াই করে এসেছি। এর মধ্যে সুপ্রিম কোর্টও অনেক রায় দিয়েছে যেগুলো কার্যকরী করা যায় এবং যার অংশবিশেষ সংবিধানে অন্তর্ভুক্ত করা যায়, যেমন বিচারপতি নিয়োগ ও অপসারণ, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন ইত্যাদি বিষয় অন্তর্ভুক্ত করা যেতে পারে। আবুল মনসুর আহমদের সংবিধান চিন্তা আজও এত বছর পরও সমানভাবে প্রাসঙ্গিক বলে আমি মনে করি। তার দূরদর্শী চিন্তাকে আমরা একটি গণতান্ত্রিক, ন্যায়সঙ্গত এবং সাম্যভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে পারি, যেখানে লিঙ্গ, ধর্ম, বর্ণ, গোত্র, রাজনৈতিক বা অন্যান্য মতভেদ এবং প্রতিবন্ধিতা বা জাতিসত্তার কারণে কারো বিরুদ্ধে কোনো ধরনের বৈষম্য করা হবে না। আগামীতে আমাদের এই লক্ষ্যকে সামনে রেখে সংবিধান নিয়ে এবং সময় উপযোগী সংস্কারের বিষয় নিয়ে আমাদের সকলকে একসঙ্গে কাজ করতে হবে। আজকের আয়োজকদের আবারও ধন্যবাদ জানাই। আশা করছি আপনাদের এই প্রক্রিয়াকে আপনারা চালিয়ে যাবেন এবং নতুন এবং আগের প্রজন্মের সকলের মতামতকে গুরুত্ব দিয়ে আপনাদের কাজ অব্যাহত রাখবেন। সবাইকে ধন্যবাদ। আনকোট। 1 জানুয়ারি 2024 চেঞ্জ টিভি পা রেখেছে সুরভিত 6 বছরে। সবার প্রতি নিরন্তর শুভেচ্ছা। চেঞ্জ টিভি প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা এদেরকে ধন্যবাদ জানাই। চেঞ্জ টিভিকে উত্তরোত্তর সাফল্য কামনা করি। আর সাথে সাথে আমরা বিশেষ করে এদেরকে অনুরোধ করব যেন তারা দেশের পক্ষে এবং বাংলাদেশের জনগণের পক্ষে, ইসলামের পক্ষে, হকের পক্ষে, সত্যের পক্ষে তারা যেন সুন্দর পরিবেশন করতে পারে এই আশাবাদ ব্যক্ত করি। চেঞ্জ টিভিকে আমি তো মেলা দিন ধরে দেখছি। চেঞ্জ টিভি যতদূর সম্ভব বস্তুনিষ্ঠতার সাথে কাজ করছে এবং এই জন্য চেঞ্জ টিভির ভিউ আরও অনেক বেড়েছে, অনেক। আমি নিজে যে অনেকগুলো সভা করে মানে এখানে ইন্টারভিউ করেছি, কোনো কোনো ক্ষেত্রে আমি দেখেছি মিলিয়নের মতো হয়েছে ভিউ, মানে অন্য কোনো জায়গায় এত হয় নাই। আমি মনে করি চেঞ্জ টিভি ভালো কাজ করছে। প্রচণ্ড চাপ আছে, তার মধ্যেও চেঞ্জ টিভি যদি তাদের এই নিষ্ঠতা রাখতে পারে তাহলে এটা আরও ভালো করবে। আমি তাদের সাফল্য কামনা করি। আগামী 1 জানুয়ারি জনপ্রিয় যে অনলাইন টেলিভিশন, অনলাইন মিডিয়া চেঞ্জ টিভির 5 বছর পূর্তি হবে। চেঞ্জ টিভির সাথে আমার অনেক দীর্ঘ এবং পুরনো সম্পর্ক, প্রায় বলতে পারেন ঘরের সম্পর্ক। আমি এই 5 বছর পূর্তি উপলক্ষে আমি চেঞ্জ টিভিকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং আমি অভিনন্দন জানাই। আর আমাদের এখানে গণমাধ্যমকে বলা হয় ফোর্থ স্টেট। এক সময় ধরুন বিচার ব্যবস্থার প্রতি মানুষের একটা শেষ ভরসার জায়গা ছিল। সেই বিচার ব্যবস্থা যখন এখন বিরোধী দলের দমনের একটা প্রতিষ্ঠানে পর্যবসিত হয়েছে, এখন জনগণের পক্ষে বিরোধী দলের জন্য, জনগণের শোষিত নিপীড়িত অংশের জন্য গণমাধ্যমই হচ্ছে এখনো পর্যন্ত শেষ ভরসা। আমাদের এখানে ঐতিহাসিকভাবে গণমাধ্যম বরাবরই জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার পক্ষে ছিল।